প্রায় 2 দিন পরে বাইকটা বের করতেছি। আর যেহেতু আমাদের ঢাকার ভিতরে বৃষ্টি হইতেছে সেজন্য আর কি আমাদের গলির এই অবস্থা, কিছু করার নাই। বাম দিকে গেলে তো পুরা ভিজে যাইতে হইব। আপাতত একটা স্যান্ডেল পরছি আর প্যান্টটা পুরা গুছাই নিছি। ভাই দেখেন পানির কি অবস্থা। বাইকটার একটু ওয়াশ করাবো আর হচ্ছে বাইকের একটা কাজ আছে, কাজটা করব। আর এই যে আমাদের মিনি কক্সবাজার অবস্থা। ভাই একটু লাগাই দাও। হ্যাঁ ধন্যবাদ। কথা হইতেছে আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে নাকি হাঁটু জল থাকে। ওই ছড়াটার কথা মনে পড়ে গেল, কবিতাটা আর কি। ও ক্লাস 1 বা 2-তে মনে হয় পড়ছিলাম। যাই হোক, বিসমিল্লাহির রহমানির রহিম। ওরে রে, পানির তলে পাথর মাথর আছে তো দেখা যায় না। বাইক প্রায় অর্ধেক ডুবে গেছে, বাট এক গিয়ারে আস্তে আস্তে যাই। সামনে গ্যারেজটা আছে, আমার বাইকের 4টা বেয়ারিং চেঞ্জ করা লাগবে। তো লং ট্যুর দেওয়ার পরে আর কি এই কাজগুলো রয়েছিল। ঢাকার ভিতরে আসার পরে অ্যাকচুয়ালি এই কাজগুলো করা বাকি রয়েছে। তো চলেন যাই। আর রিক্সাওয়ালা কী অবস্থা, মামা একটু আমার সাইড দিয়ে নেই, পাশ দিয়া যাইতে দেন। সামনে মনে হয় পানি আরও বেশি, আল্লাহ জানে। আমার বাইক নিয়ে আমি যাইতে পারবো নাকি স্টার্ট অফ হয়ে যাবে। আমার স্যান্ডেল, ইস রে, মানুষের কষ্ট হবে রে। বাইক স্টার্ট অফ না হয় ভাই, 8-এ আছে, 7-8-এ আছে ভাই। আর কত আসতে যাবো, কিছু করার না। মানুষজন বলতেছে আসতে যেতে। এখানে একটা গর্ত আছে, আল্লাহু আকবার, একটা গর্ত আছে। এই আল্লাহ, আমি জানি। দেখছো, গর্তের ভিতরে পড়ে গেছি গা, কিচ্ছু করার নাই। তো ভাই এই বিপদ টিপদ কাটায়া পরে রেলগেটের দিক গেলে মনে হয় আর পানি নাই, বুঝছেন। আর গ্যারেজটা রেলগেটেই গাড়িটা কাজ করে কমপ্লিট করে রাখবো আর কি, এই আশায় বের হয়েছি। কিন্তু সমুদ্রটা ভাবছিলাম ছোটোখাটো হবে, এখন দেখি বাসার সামনে ছোট ছিল, বাট এদিকে একটু বড় হয়ে গেছে। কবিতাটা এমন থাকা উচিত ছিল যে ঢাকা সিটির গলিতে হাঁটু জল থাকে বৈশাখ মাসে, এরকম একটা ব্যাপার সেবা থাকলে হয়তো ভালো হইতো। যাক, পানিটা এদিকে একটু কম আছে। তো চলেন বাইকের প্রবলেমটা আপনাদেরকে একটু শেয়ার করি। আর ও রে, প্রবলেমটা হচ্ছে আমার সামনের 2টা বেয়ারিংই নষ্ট হয়ে গেছে। মানে একটা নষ্ট হইলে অ্যাকচুয়ালি দুটোটাই পাল্টাইতে হয়, আর পিছনের দুটোটাই চেঞ্জ করা লাগবে। তার মানে পিছনের চাক্কাটাও গস্ত আছে আর সামনের চাক্কাটাও গস্ত আছে। সো কী কারণে গজে আর কি প্রবলেম হইলে বেয়ারিং চেঞ্জ করতে হয়, এটা আপনাদেরকে একটু বলবো। চলেন। প্রবলেমটা হচ্ছে আমার বেয়ারিংয়ের প্রবলেম হইলে, আপনার যখন বাম পাশের বেয়ারিংটা নষ্ট হয়, একটা চাক্কার 2 পাশে 2টা বেয়ারিং থাকে, আমারটা বাম পাশে প্রবলেম। সো সেই ক্ষেত্রে এই হাইড্রোলিকটা ধরার পরে আমি যখন ব্রেকটা মারি তখন বাম দিকে বাইকটা ব্যালেন্স করে, মানে বাম দিকে যায়। আর যদি ডান পাশের বেয়ারিংটা নষ্ট হয়, ওই ক্ষেত্রে আপনি ব্রেক করলে ব্যালেন্সটা ডান পাশে করবে। আর পিছনের চাক্কার 2টা প্রবলেম হলে যে কোনো স্কিড করার সম্ভাবনা থাকে বা হালকা একটু কাঁপে। যাই হোক, আমি ফার্স্টে যখন হর্নেট চালাই তখন এই প্রবলেমটা হয়েছিল 15 থেকে 20 হাজারের ভিতরে। নতুন বাইক শোরুম থেকে নেওয়ার পর থেকে কোনো কোনো বাইকে 20,000 থেকে বেশিও হয়। সো ফার্স্টে আমি হ্যান্ডেল বারটা চেঞ্জ করি, তারপরেও ঠিক হয় নাই। তারপরে বল রেসারটা চেঞ্জ করি, তারপরেও ঠিক হয় নাই। তারপরে অয়েল সিলটা চেঞ্জ করি, তারপরেও ঠিক হয় নাই। দেন তারপরে ফাইন্ড আউট হয় যে বেয়ারিংয়ে প্রবলেম। সো অনেকেই আমরা জানি না যে বেয়ারিংয়ের কারণে ব্যালেন্সটা বাম দিকে করে ডান দিকে করে, অনেক সময় ব্রেক দিলে ব্যালেন্স ভালো পাওয়া যায় না, অনেক সময় মনে থাকে না আর কি। এটা আর কি আপনাদেরকে একটু শেয়ার করলাম যেন আপনারা বুঝতে পারেন ব্যাপারটা। সো এই যে এই গ্যারেজটা থেকে কাজটা করাবো, সো এই ব্যাপারটা আপনাদেরকে একটু বোঝানোর জন্য এখানে একটু ওয়েট করতেছি আমি, বা এই বেয়ারিংগুলো বের করতেছে। এই যে আমার বাইকটাতে ডাবল স্ট্যান্ড কিন্তু থাকে না, তো চাইলে লাগাইতে পারবে না। আপনার মার্কেটে সিস্টেম থাকে বাট কোম্পানিতে লাগাই দেয় না। এই যে চাক্কাটা ধরে দেখায়, মোটামুটি বেশ লড়তাছে। যাই হোক, এখন কাজটা করলে হয়তো ভবিষ্যতে আমার জন্য ভালো হবে। এর সামনের চাক্কাটাও বেশ লড়তেছে, বাট এটার জন্য বোঝা যাচ্ছে না ডাবল স্ট্যান্ডটা ওইভাবে আর কি। সামনেরটা পড়ে গেছে আর কি, সামনেটা মাটির সাথে লাগিয়ে গেছে, তো বোঝা যায় না। যাই হোক, এই প্রবলেমগুলো আপনাদের হইতে পারে। এই প্রবলেমটা বেয়ারিংয়ের কারণে হয়। এটা মোটামুটি আমি
জাস্টিফাই করছি। আর কথা হচ্ছে, চলেন বেরিংগুলো লাগানোর পরে আমার বাইকের চাক্কা দুটোটা গজা মানে লড়াচড়া ঠিক হয় কিনা এইটা আপনাদেরকে লাস্টে দেখাবো। আগে কাজটা কমপ্লিট করি অ্যান্ড ফুল ফোম ওয়াশটাও করবো বাইকটা। তারপরে বাসার অবস্থা, সামনের অবস্থা তো দেখছেনি, পুরো পানি লেগে গেছে। সো ওই পানির ভিতর দিয়ে গাড়ি রাখলে সমস্যা নাই, ময়লা হবে না, কিন্তু এখন যে অবস্থা আছে এই চঙ্কারগুলা ওয়াশ করাইতেই হবে বা ময়লা টোলা। সো কাজটা করে হরান হয়ে গেছি গাড়ি আনতে আনতে। আমার নামে সার দিলেই পাইবা হাসান বাইক ব্লগ। হাসান বাইক ব্লগ, হ্যাঁ সঠিক। ভাই উপরের দিক উড়াইয়েন না, নিচের দিক কিন্তু আমি নামাইছি ভাই, আমি কিন্তু নিচের দিক নামাইছি এটারও। কার্বোরেটর ওয়াশ করে নাও, ভালো হইব, পরে না আরো ক্ষতি হইব। 400-500 টাকা লাগতে পারে জিগাও। ওই কত লাগবো ভাই? এর আগে আমারটা করাছিলাম 400 টাকা নিচ্ছিল ওই সামনে থেকে, এই হর্নেটেরই হয়তো ওদের। ভাই আর একটু লুজ করানো লাগে, ওই লুজই ভালো। পিছের চাকা ব্রেক ধরলে আবার পরে যাবো আমি, পিছের চাকা বেশি ব্রেক হয়ে গেলে আবার পরে যেতে পারি। হ্যাঁ বাইক করে দেন একটু, বাইক করে দেন একটু ভাই, চিপার ভিতর দিয়ে যে চিপা। হ্যাঁ এটা পরে করামো ভাই, ঈদের আগে না ভাই, টাকা নাই, টাকা ছাড়া করে দিবেন নাকি? আচ্ছা ভাই এখন বিল কি আপনি আমার দিবেন? 1300 টাকা দিছি আপনারে। আমি উঠি ভাই, আমি উঠি, দাঁড়ান দাঁড়ান। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ যান। ওরে ভাই এখন মনে হয় গাড়ি চালায় ওদের কইছি কার্বোরেটর ওয়াশ করাই নিতে, ওরা আচ্ছা কোনটাই এটাই কি কোন আপনি পাগল হয়ে গেছেন? কি কোন তেল মাইলেজ কত যায় জানেন? 40+। তাইলে কি টানি নাই? আচ্ছা এটা ঠিক আছে, আমি ইনজেক্টর লাগামো, তারপরে আর ওই যে টাইম চেন ইনজেক্টরে সুপার গ্লু মারা আছে, লাগানো লাগবে, চেঞ্জ করা লাগবে। হ্যাঁ ভাই আমার 50 টাকা দিবেন। হ্যাঁ রে এটা মাইলেজ এখনো ভাই 40-এর উপরে আছে। তো চলেন আপনাকে একটু রাইড দিই। আর গাড়ির ব্যালেন্সের যে ব্যাপারটা ছিল আমার বেয়ারিংয়ের জন্য ব্যালেন্স ফল্ট করতো, ওই ব্যাপারে একটু কথা বলবো। চলেন একটু সেক্টর থেকে ঘুরে আসি। ও রে বাইকটা এখন চালাই ঢালাই মজা পাবো, সেই লাগতেছে আমার কাছে ব্যালেন্স। ও রে ব্রেক ধরলে অস্থির লাগতেছে, বাট পিছনের চাক্কার যে ব্রেকটা হয়তো উনি লুজ করে ফেলাইছে, আবার যাওয়ার সময় অ্যাডজাস্ট করে নিতে হবে। এই ব্যাপারগুলো অবশ্যই আপনারা যখন কাজ করাবেন তখন অবশ্যই দেখে নেবেন। এই যে পিছনের ব্রেক ধরতেছেই না, যাক যাওয়ার সময় আর কি কমপ্লিট করে নেব। আর চলেন একটু হালকা পাতলা এই ব্যাপারে একটু কথা বলি আপনাদের মাঝে। ভিডিওটা একটু টেকনিক্যাল হয়ে যেতে পারে। এই যে আমার বাইকের অবস্থা দেখেন, বাসা থেকে বের হয়েছি, কোনো গ্লাভস পরি নাই, যেহেতু 4 নম্বরে আসবো। অ্যাকচুয়ালি ওনাদের পানি শেষ হয়ে গেছে, সেই জন্য আমি ফর্ম ওয়াশটা করতে পারি নাই। সো যে কাজটা করেছি সেটা হচ্ছে আমার বাইকের পিছনের চাক্কার 2টা বেয়ারিং চেঞ্জ করছি, আর মিডিল পয়েন্টে যে বেয়ারিং থাকে ওই বেয়ারিংটা চেঞ্জ করি না, ওইটা ভালো আছে। সামনের চাক্কার যে বেয়ারিং 2টা পাল্টাইছি, এটার কারণে অনেক সময় ব্রেক ধরলে একটু ব্যালেন্স এদিকে করে। এটা মূলত আপনাদের প্রবলেম ফার্স্ট অফ অল করতে পারে, সেটা হচ্ছে এই যে হ্যান্ডেল বারটা বেঁকা থাকলে। সেকেন্ড হয় বল রেসারের কারণে। থার্ড আপনার অয়েল সিলের কারণে। ফোর্থ হচ্ছে প্যানিংয়ের কারণে হয়, অনেক সময় 5 নম্বরে আছে টায়ার, এই কারণেই এই প্রবলেমগুলো হয়। আমরা এইগুলো একটু চেক করব। সো কোনটা নষ্ট হয়েছে এটা অ্যাকচুয়ালি যদি নিজে না বুঝেন বাইক সার্ভিস সেন্টারে অবশ্যই দেখা করবেন। সো ওই ক্ষেত্রে তারা বলে দেবে যে এইটা প্রবলেম হয়েছে। কিন্তু বেয়ারিংয়ের ব্যাপারটা কিন্তু আমরা একদমই দেখি না বা মনে রাখি না। তো চলেন চালাইতে চালাইতে এলাকায় চলে যায়, সেই সমুদ্র সৈকত দিয়া
আর বাইকটাকে একটু অ্যাডজাস্ট করে নিই ব্রেকগুলা। আমি ফার্স্টে ওনাকে বলছি যে পিছনের ব্রেকটা একদম জিরো হয়ে গেছে, উনি বিলিভ করে নাই। আমরা যতই ইঞ্জিনিয়ার হোক, আমরা যেহেতু রাইড করি সো বাইকটার ব্যাপারে তো আমার একটা ধারণা বা আইডিয়াস আছে যে ব্রেকটা কেমন হইতে পারে। এই যে টোটালি ধরতেছে না, উনি বলছে যে একটু রাইড করলে ঠিক হয়ে যাবে, হয়তো কোনো অ্যাডজাস্টমেন্টে প্রবলেম করে ফেলছে। সো যাওয়ার সময় কমপ্লিট করে তারপরে বাসায় চলে যাই আজকের মতো। বাইকটা যেহেতু ওয়াশ করে দিতে পারলাম না, অন্য কোনো দিন ওয়াশ করে নেব, কারণ বাসার সামনে তো অনেকটা পানি দেখছেনি, আর ওয়াশ করাইলে হয়তো অতটা ফায়দাও হবে না। তো ভিডিওটা ক্লোজ করে ফেলি আজকের মতো এই পর্যন্তই। যদি ভিডিওটা থেকে কিছু একটা শিখতে পারেন বা জানতে পারেন তো অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিবেন, আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার। আর এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটির সাথে থাকবেন। আর পরবর্তী ভিডিও আসার এক পর্যন্ত সবাই ভালো এবং সুস্থ থাকবো। সো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।